হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। আজকে আমাদের অঙ্কের প্র্যাকটিসের 2 নাম্বার এটাই হবে। এখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির জন্য প্রিপারেশন চালাচ্ছি। আমাদের এই যে বিশাল ভ্যাকেন্সি আসতে চলেছে কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির, তার যদি এখানে প্রিপারেশনগুলো ঠিকমতো চলতে থাকে তাহলে কিন্তু আমি আশা করতে পারি যে পুলিশের চাকরি কিন্তু এবার তোমাদের হাতের মুঠোয় থাকবে। তো আমি পলাশধর, আমি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে আজকে শুরু করব। তার আগে একটা জিনিস বলে নেওয়ার, আমাদের কিন্তু রেগুলারলি ক্লাস চলছে, তোমরা জানো। আমরা সোম থেকে শনিবার পর্যন্ত তোমাদের ক্লাস দিচ্ছি। সোম থেকে শনিবার তোমাদের প্রত্যেক দিন 8টার সময় রিজনিং এবং 10টার সময় ম্যাথের ক্লাস থাকছে। এছাড়া 9টার সময় সোম মঙ্গলবার জিকে, বুধ বৃহস্পতিবার সায়েন্স এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস থাকবে। আমি পলাশ স্যার তোমাদের ম্যাথ রিজনিংয়ের ক্লাসটা নিচ্ছি। সুমন স্যার নেবেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার নেবেন সায়েন্সের এবং শোভন স্যার নেবেন জিকের ক্লাস। তো চলো কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটা দেখা যাক। 7005 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটির পার্থক্য কত? বৃহত্তম বলতে সবচেয়ে বড় ডিজিটটাকে সামনে রাখবো, তারপরে তার থেকে ছোট 5, তারপরে তার থেকে ছোট 0। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যদি ক্ষুদ্রতম তৈরি করতে হয় তাহলে আমাকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 0057, ঠিকই ছিল, এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম। কিন্তু এখানে যখন বলেছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম দুটোই 4 অঙ্কের হবে, তখন একটু সমস্যা আছে। কারণ এইটা 4 অঙ্কের নয়, এটা কেবলমাত্র 2 অঙ্কের। কারণ আগে জিরোগুলোর কোনো মূল্য নেই। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, 7500 একদম ঠিকঠাক আছে। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমি কি করে সাজাবো। সবসময় মনে রাখবে যে ক্ষুদ্রতম তৈরি করতে হলে জিরো বাদে আর যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা আছে বা ডিজিট যেটা আছে, অঙ্ক যেটা আছে, সেটাকে সামনে বসাও। জিরোর পরের সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, মানে জিরো তো একদম ক্ষুদ্রতম, তা বাদে 5। এবার জিরোগুলোকে বসিয়ে দাও এবং লাস্টে একদম 7 বসাও। ব্যাস, দ্যাটস ইট। সবচেয়ে ক্ষুদ্রতম ডিজিট জিরো বাদে যেটা আছে সেটাকে বসাবে, তারপরে ছোট থেকে বড় সাজিয়ে দাও। সিম্পল। এদের পার্থক্য কি হবে? 7-এর পর থেকে 10, 3 হাতে 1, 1-এর পর থেকে 10, 9, এখানে 1, 1-এর পর থেকে 5, 4, আর এখানে 2, 2 4 9 3, 2 4 9 3। ভুলেও কিন্তু এই বিয়োগটা করো না, এই বিয়োগটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। রমেন 10 টাকায় 12টি আপেল কিনে 12 টাকায় 10টি আপেল হিসাবে বিক্রি করে। তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10 টাকায় 12টা আপেল কিনেছে এবং 12 টাকায় 10টা আপেল বিক্রি করেছে। ক্রয়। আচ্ছা, আগে একটা জিনিস একটু বলে দিই, তারপরে আমি এই অঙ্কটা করছি। সবসময় মনে রাখবে লাভ বা ক্ষতি যখন হবে তখন কিন্তু টাকার রেসপেক্টে ক্যালকুলেট হবে। মানে আমি 5টা আপেল লাভ করলাম, 10টা পেন্সিল লাভ করলাম, বা 12টা খাতা ক্ষতি করলাম, এরকম কিন্তু হয় না। লাভ বা ক্ষতির হিসাব সবসময় টাকার হিসাবে আসে। তা ক্রয়ের ক্ষেত্রে আমি কি বলতে পারি যে 12টি আপেলের দাম 10 টাকা, আর বিক্রয়ের ক্ষেত্রে 10টি আপেলের দাম 12 টাকা। এবার দেখো, আমি যদি আপেলের সংখ্যাটাকে সমান করে দিতাম, মানে আমি এই পুরোটার সঙ্গে যদি 10 গুণ করে দিই, তাহলে কি হবে? 120টি আপেলের দাম কত হচ্ছে? 100 টাকা। এবং এই পুরোটাকে যদি 12 দিয়ে গুণ করি, আমি আপেলের সংখ্যাটাকে সমান করছি, মানে 120টি আপেল কিনতে আর বিক্রি করতে কত খরচ হয়েছে? 12 গুণ 12, 144 টাকা। তাহলে 120টি আপেল কেনে হচ্ছে 100 টাকায়, বিক্রি করে হচ্ছে 144 টাকায়। লাভ কত? 44 টাকা লাভ। কত টাকার উপরে? ক্রয় মূল্যের উপরে লাভ হয় 100 টাকার রেসপেক্টে। তাহলে পার্সেন্টেজে কত? 100 কেটে গেল, 44%। এবং লাভ হচ্ছে, কারণ দেখো বিক্রি করেও বেশি টাকা পাচ্ছে কেনার থেকে, তাহলে 44% এবং এটা লাভ, ক্ষতি নয়, কিন্তু ভুল করো না।
কোনো টাকা যদি 20 বছরে সুদে আসলে 3 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? কোনো টাকা যদি সুদে আসলে 20 বছরে 3 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? সবার প্রথমে এখানে যেটা বুঝতে হবে যেখানে কি সুদের কথা বলা নেই, সরল না চক্রবৃদ্ধি সুদ। সবসময় যদি কিছু সরল বা চক্রবৃদ্ধি সুদ বলা না থাকে সেক্ষেত্রে সেটা হবে সরল সুদ। ওকে, তাহলে যদি আসল ধরলাম 100 টাকা, সুদ প্লাস আসল কত হবে? সুদে আসলে 3 গুণ হয়, 300 টাকা। তাহলে সুদ কত? সুদ প্লাস আসল যদি 300 হয়, তার মধ্যে আসল যদি 100 হয়, সুদ হচ্ছে 200 টাকা। তাহলে 100 টাকায় সুদ হচ্ছে 200 টাকা। বার্ষিক সুদের হার কত? এবং এটা 20 বছরে হয়েছে, 20 বছর। আমরা সিম্পল ফর্মুলা জানি, সিম্পল ইন্টারেস্ট বেরোবে হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে টাইম এবং রেট অফ ইন্টারেস্ট গুণ করলে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এখানে 200 টাকা সুদ, আসল হচ্ছে 100 টাকার উপরে, সময় হচ্ছে 20 বছর ধরে, আর বাই 100। 100টা তো এখানে কেটে গেল, 20 দিয়ে এটা 10, তাহলে আর মানে 10%, 10% সুদের হারে এটা ঘটনাটা ঘটছে। তার মানে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। রাজধানী আর পূর্বার গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি ঘন্টায় 4 ঘন্টায় 72 কিলোমিটার যায়, 4 ঘন্টায় 72 কিলোমিটার যায় পূর্বা এক্সপ্রেস, তার মানে ও কতটা যাচ্ছে? 72 কিলোমিটার 4 ঘন্টায়, তার মানে ওর গতিবেগ হচ্ছে, আচ্ছা, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো 3 মানে যদি অনুপাতের 3 যদি গতিবেগ পূর্বা এক্সপ্রেসের প্রকাশ করে, যেটা কিনা 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই অনুপাত 4 কিন্তু, এই রেশিও 4 কিন্তু গতিবেগ নির্ণয় করবে কার? রাজধানী এক্সপ্রেসে। 3 যদি 18 হয়, 4 কত হবে? 1 হবে 18/3, 4 হবে গুণ 4, 24 কিলোমিটার পার আওয়ার। এবার এটা প্রতি ঘন্টায় যায়, আমাকে বলেছে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কতটা যাবে? 24 গুণ 3, কত পথ যাবে? 72 কিলোমিটার। সোজা প্রশ্ন। নেক্সট, 5 নাম্বার প্রশ্ন। দুজন ভদ্রলোকের বয়সের অনুপাত বলা আছে 5:9, এবং একজন অপরজনের থেকে 40 বছরের বড়, তাদের বয়সের সমষ্টি কত? বয়স প্রথম ও দ্বিতীয় জনের বয়সের অনুপাত 5:9, 5:9 হচ্ছে এদের বয়সের অনুপাত। এবার বলেছে একজন অপরের থেকে 40 বছরের বড়, অবশ্যই দ্বিতীয় জন বড়। রেশিওতে কত বড়? 4 বড়। একজন আরেকজনের থেকে রেশিও হিসাবে 4 বড়, বয়স হিসাবে কত? 40 বছর। তাহলে এই রেশিও 4 হচ্ছে 40 বছরকে নির্ণয় করে, তাদের বয়সের সমষ্টি কত? আচ্ছা, তাহলে রেশিও 1 কত? 40/4 বছর, দ্যাট ইজ 10 বছর। সমষ্টি কত? রেশিওর হিসাবে 5 আর 9 এর সমষ্টি। এই 14 মানে কত? 1 মানে যদি 10 হয়, 14 মানে 140 বছর। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার।
দুইটি সংখ্যার গড় বলা আছে 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে 4। পাঁচটি সংখ্যার গড় কত? সোজা প্রশ্ন। দুইটি সংখ্যার গড় 9, দুইটি সংখ্যার সমষ্টি বছর হবে না, কারণ সংখ্যা বলেছে, তাহলে সিম্পল 18। অপর তিনটি সংখ্যার গড় 4, ওই তিনটি সংখ্যার সমষ্টি 12। তাহলে 2 যোগ 3, পাঁচটি সংখ্যার সমষ্টি কত? 18 যোগ 12, 30। পাঁচটি সংখ্যার গড় কত হবে? 6। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে দুটি সংখ্যার গড় থেকে আমি সমষ্টি বের করলাম, তিনটি সংখ্যার গড় থেকে তার সমষ্টি বের করলাম এবং যোগ করলে ওই পাঁচটি সংখ্যার সমষ্টি বের হলো, তারপরে তার থেকে তাদের গড় বের করলাম। সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, তার বিদ্যুতের পরিমাণ কত ছিল? দেখো, বিদ্যুতের বিল জমা দিয়েছে, 20% ছাড় পেয়েছে এবং সেই ছাড়টা হলো 66 টাকা। যদি বিল হতো 100 টাকা, তবে ছাড় পেত 20 টাকা, কারণ এখানে বলে দিয়েছে 20% ছাড় আছে। তাহলে এখানে 66 টাকা ছাড় পেয়েছে। 20 টাকা ছাড় হয় 100 টাকার বিলে, তাহলে 1 টাকা ছাড় হয় 100/20 টাকার বিলে, তাহলে 66 টাকা ছাড় হয় 5 6 30, 5 6 30, 330 টাকার বিলে। অপশন বি এখানে কারেক্ট হয়ে গেল। আচ্ছা, এটাকে কি আমি এই পদ্ধতি ছাড়া আর কিছুভাবে করতে পারি? দেখি। এখানে 20% যদি 66 টাকা হয়, 100% আসলটা সেটা কত, এটা দেখলেও হয়ে যেত। একই ব্যাপার, 330 টাকা। শর্টের পদ্ধতি বলতে যদি বলো, তাহলে এটা একটা শর্টকাট টেকনিক। একই জিনিস, আমি এটাকে ঐকিক নিয়মই করলাম, বাট অ্যাপ্রোচটা একটু আলাদা ছিল। একটি সংখ্যা 5 দিয়ে গুণ করলে একটি সংখ্যার 5 গুণ থেকে 45 বিয়োগ করলে বিয়োগফল 100 হয়। সংখ্যাটি যদি এ, তবে এ এর 5 গুণ থেকে 45 বিয়োগ করলে বিয়োগফল 100 হয়। 5a - 45 = 100, 5a
ইজ ইকুয়াল টু 100 প্লাস 45, 5a ইজ ইকুয়াল টু 145, a ইজ ইকুয়াল টু 29। সংখ্যাটি কত? সংখ্যাটি হলো a, যার মান হচ্ছে 29। একটি ট্রেন বৈদ্যুতিক খুঁটিকে এবং 265 মিটার লম্বা একটি সেতুকে যথাক্রমে 8 সেকেন্ডে 8 সেকেন্ডে এবং 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে, যখন একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করে তখন সে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেন যখন একটি সেতু বা ব্রিজকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে একটি ট্রেন যখন বৈদ্যুতিক খুঁটিকে এবং 264 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে যথাক্রমে 8 এবং 20 সেকেন্ডে, তার মানে আমি বলতে পারি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কতক্ষণে? 8 সেকেন্ডে, আর এইটা করে 20 সেকেন্ডে। তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছিল কতক্ষণে? 8 সেকেন্ডে। তাহলে এই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে কতক্ষণে? 20 মাইনাস 8, দ্যাট ইজ 12 সেকেন্ডে। শুধু সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করতে ওকে কিন্তু 12 সেকেন্ড লাগে। ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, তার মানে বলতে পারি 12 সেকেন্ডে, আমি এখনো কিন্তু কিছু অঙ্ক করিনি, আসল অঙ্ক এবার শুরু হচ্ছে। 12 সেকেন্ডে ও তাহলে 264 মিটার অতিক্রম করে। 8 সেকেন্ডে ও নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 8 সেকেন্ডে কতটা যায়? 176 মিটার অতিক্রম করে। এবং এইটাই ট্রেনের দৈর্ঘ্য, কারণ 8 সেকেন্ডেও যেটা অতিক্রম করে একটা খুঁটিকে, সেই খুঁটিটি অতিক্রম করা মানেই ও নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এটা এখানে 176 মিটার, অপশন বি কারেক্ট এখানে। কত বছরে কিছু পরিমাণ টাকা 12% বার্ষিক সুদের হারে দ্বিগুণ হবে? বার্ষিক সুদের হারে দ্বিগুণ হয় মানে আসল যদি 100 টাকা হয়, সুদে আসলে সে দ্বিগুণ হবে। ওকে, তাহলে 200 টাকা হবে সুদে আসলে। সুদ কত হবে? 100 টাকা। তাহলে আমি বলতে পারি 12% হারে যদি হয়, তাহলে আমি সেই আমার ফর্মুলা, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত হচ্ছে? 100 টাকা। প্রিন্সিপাল কত? 100 টাকার উপরে হচ্ছে। কত বছরে হবে সেটাই আমাকে জিজ্ঞেস করেছে। রেট ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 12%, মানে 12/100। 100টা এখানে কেটে গেল,
তার মানে টাইম কত? 100/12। 4 দিয়ে কাটলে 25/3। 8 পূর্ণ 1-এর 3, 1-এর 3 বছর। তার মানে 8 বছর প্লাস 1-এর 3 বছর। এই যে 1-এর 3 বছর, এটা মানে কি? 1 বছর মানে 12 মাসের 3/1 মানে 4 মাস। 8 বছর প্লাস 4 মাস। 8 বছর 4 মাস, অপশন সি কারেক্ট অ্যান্সার। স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর, স্ত্রী ও সন্তানের গড় বয়স 5 বছর আগে ছিল 20 বছর, তাহলে স্বামীর বর্তমান বয়স কত? স্বামী স্ত্রী ও সন্তান, হাজবেন্ড ওয়াইফ প্লাস চাইল্ড। 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর, টোটাল 27 গুণ 3 ছিল। এবার বলেছে তাহলে বর্তমানে হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস চাইল্ডের বয়স হবে 27 গুণ 3 মানে 81। 3 বছর পর এগিয়ে গেছে 3 বছর আগের তুলনায়, তাহলে 3 জনেরই 3 করে 9 বছর বাড়বে, 90 বছর। স্ত্রী ও সন্তানের গড় বয়স 5 বছর আগে ছিল 20 বছর। 5 বছর আগে ছিল 20। বর্তমানে ওয়াইফ প্লাস চিলড্রেনের বয়স কত হবে? 5 বছর আগের বয়স চাওয়া ছিল, দুইজনেরই 5 করে বেড়ে যাবে, অর্থাৎ 10 বছর বেড়ে 50 বছর হবে। বর্তমানে হাজব্যান্ড ওয়াইফ এবং চাইল্ডের বয়সের সমষ্টি 90 বছর এবং ওয়াইফ আর চাইল্ডের বয়সের সমষ্টি 50 বছর। তাহলে এই দুটোকে যদি আমি একটু হিসাব করে দেখি, তাহলে হাজব্যান্ডের কত হবে? 90 বিয়োগ 50। স্বামীর বর্তমান বয়স জিজ্ঞেস করছে, আমি পুরোটাই বর্তমানে বের করেছি, এটাও বর্তমানে ছিল, এটাও বর্তমানে। ঠিক আছে, চলো 12 নাম্বার প্রশ্ন। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজতে কত সময় লাগবে? ঘড়িতে কতক্ষণ লাগছে যে কোনো একটা সময় হতে, 10টা বাজতে বা 12টা বাজতে বা 6টা বাজতে 10 সেকেন্ড লাগছে মানে কি? 10 সেকেন্ড লাগছে মানে ওদের মাঝের গ্যাপটা কভার করতে। ঠিক আছে, 10টা বাজতে মানে ঘন্টা, মানে দেওয়াল ঘড়িতে ঘন্টা বাজে, সে ঘন্টাটা। এটা ডিপেন্ড করে তাদের গ্যাপের ওপরে। 10টা বাজলো মানে মাঝে 9টা গ্যাপ, এটা কভার করতে 10 সেকেন্ড লাগে। তাহলে 12টা মানে 12টার সংখ্যার মাঝে কতগুলো গ্যাপ আছে? 11টা গ্যাপ। 110/9 সেকেন্ড। বারো পূর্ণ 2-9 সেকেন্ড। একদম কোনো অসুবিধা নেই। 12 পূর্ণ 2-9 সেকেন্ড লাগবে। ওকে, 13 নাম্বার প্রশ্ন।
যদি তিনটের সংখ্যার অনুপাত 3:4:6 হয়, তাদের গসাগু 12 হয়, তবে ওই সংখ্যা তিনটের লসাগু কত হবে? 3, 4, 6। এই হচ্ছে, সরি 30 করার দরকার নেই, 3, 4, 6ই থাকুক, কোনো সমস্যা নেই। এদের গসাগু যদি 12 হয়, গসাগু 12 মানে কি? প্রত্যেকটা সংখ্যা সর্বোচ্চ 12 দিয়ে ভাগ যাচ্ছে, সর্বোচ্চ 12 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে তিনটে সংখ্যা যদি এ, বি আর সি থাকতো, তাকে 12 দিয়ে ভাগ করে তুমি এখানে 3, এখানে 4, এখানে 6 পেয়েছো। মনে রাখবে গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যায় ভাগ ভাগ করতে হয় একসাথে। লসাগুর মতো না, কেবলমাত্র দুটো ভাগ গেলেই হবে, তা নয় কিন্তু। এবার লসাগু কত হবে? লসাগু মানে এই যে এখানে দুটো উপায় আছে, তুমি এই পর্যন্ত যে লিখলে, লেখার পরে এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে লসাগু করলে, কিন্তু ভালো করে ভাবো। তাহলে 3 গেল না, কিন্তু এখানে 2, এখানে 3, আবার 3 দিয়ে 1, 2, 3, সরি 1, 2, 1। তাহলে এলসিএম বা লসাগু কত হবে? 12 গুণ 2 গুণ 3, 12, 2, 3, 1, 2, 1। 12 দুগুণি 24, 3 দুগুণি 6, বা 3 দুগুণি 6 দুগুণি 12, 12, 144। এটা হবে এলসিএম। আর যদি তুমি এভাবে বের করতে না চাও, এটা আরেকটা উপায় আছে, তুমি প্রত্যেকটা সংখ্যা বের করো এবং তাদের এলসিএম করো। সেটা একটু বড় হয়ে যাবে। আমি বলবো বেটার যে এই যে 3, 4 আর 6-এর, এই 3, 4 আর 6-এর লসাগু বের করো। যদি তুমি বলো যে স্যার আমি এত কিছু মনে রাখতে চাই না, আমি শর্টকাট চাই, তুমি সবার প্রথমে 3, 4 আর 6-এর লসাগু বের করো। 2 দিয়ে যাবে 3, 2, 3, 3 দিয়ে যাবে 1, 2, 1। তার মানে এলসিএম কত এর? 2 গুণ 3 গুণ 2, 12। এবং তার সঙ্গে গসাগুটা গুণ করে দাও, ব্যাস অ্যান্সার চলে আসবে 144। ইজি। চল, 14 নম্বর প্রশ্ন। রাম 10 দিনে এবং শ্যাম 15 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে একটি কাজ একসাথে শুরু করলো, 2 দিন পরে শ্যাম কাজ ছেড়ে চলে গেল, বাকি কাজ রজত, সরি রজত না, এটা রাম হবে, কত দিনে শেষ করবে? রাম 10 দিন এবং শ্যাম 15 দিনের কাজটা করে, 2 দিন পরে কাজ ছেড়ে চলে গেল হচ্ছে শ্যাম। রাম দুটো উপায় আছে, একদিনে কতটা কাজ করে? 1/10। শ্যাম একদিনে 1/15। 2 দিন তারা একসাথে কাজ করেছে, তারপরে শ্যাম চলে গেছে। আচ্ছা, এখানে 1/10 আর এটা হবে হচ্ছে এখানে 30, এখানে 10 দিয়ে 3, এখানে হচ্ছে 2, তার মানে 2 ইন্টু 5/30, 6, 1/3। 2 দিনে 1/3 কাজ হয়েছে, বাকি কত? 1 মধ্যে 1/3 কাজ হলে 2/3 বাকি।
শ্যাম চলে গেছে, রাম একা করবে। তাহলে রাম ওই 2/3 অংশ কাজ 1/10 অংশ প্রত্যেক দিন করলে 20/3, 6×2/3 দিনে। 1/3 নয়, কিন্তু ভুল করো না, 6×2/3 দিনে এই কাজটাকে কমপ্লিট করবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের অঙ্কের ক্লাস। হোপফুলি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। তোমাদের যদি ক্লাসগুলো ভাল লাগে তাহলে অবশ্যই এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও হাই লিখে। তোমাদেরকে ক্লাসে জয়েন করে নেওয়ার জন্য সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেওয়া হবে। নাম্বারটা মনে রাখবে, কিন্তু অবশ্যই নাম্বারটা মনে রাখবে 8910565865। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। কিভাবে ক্লাস জয়েন করতে হবে, ক্লাসের সব নোটস পাবে কিভাবে, এভরিথিং উইল বি ইনফর্মড। চল, আজকে এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ তোমাদের অ্যাটেন্ড করার জন্য। আবার কালকে তোমাদের নতুন ভিডিও দেখাবে। থ্যাংক ইউ।